বাবা, ভাবি তোকে তো একদম পরীর মতো লাগছে। সত্যি আজকে আমার ভাইটা তোকে দেখেই পাগল হয়ে যাবে। যা দুষ্টু, এভাবে বলিস না। আমার বুঝি লজ্জা করে না? হুম। থাক, আর লজ্জা পেতে হবে না। এবার তাড়াতাড়ি চল, না হলে ভাইয়া এসেই রেগে ফায়ার হয়ে যাবে কিন্তু। তাড়াতাড়ি চল, তোর ভাইকে দেখার জন্য আমার তো আর তর সইছে না রে। আহা ভাবি, একটু শান্ত হও। দেখতে পারবে, কেউ তোমার মনের মানুষকে ছিনিয়ে নিবে না। নিতে আসলেই আমি দিব নাকি? তাকে একেবারে খুন করে ফেলবো। ওরে বাবারে, কত প্রেম আমার ভাইয়াটার প্রতি। আচ্ছা চল। দুজনে এভাবে কথা বলতে বলতে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রাসেলের ঘুম ভেঙে যায়। বিমান বালাদের থেকে জানতে পারে আর বেশি সময় লাগবে না বাংলাদেশে পৌঁছতে, কেননা বর্তমান বিমান ভারতের আকাশের উপরে আছে। ইস, কত সময় ঘুমিয়ে কাটালাম সেটা বুঝতেই পারলাম না। লন্ডন থেকে কখন ইন্ডিয়া চলে আইছি ভাবতেই অবাক লাগে। এক ঘুমে লন্ডন টু ইন্ডিয়া, হা হা হা। রাসেল ঠোঁটের কোণে ফাঁসি রেখে উপরের কথাগুলো ভাবছে। ঠিক তখনই আকাশ বলে ওঠে, স্যার, এত ঘুমাইলেন, বিমানবালারা খাবারের জন্য আপনাকে ডাকতে চেয়েছিল, কিন্তু আপনার ঘুম নষ্ট হবে ভেবে আমি আর ডাকতে দেইনি, বরং সেই খাবার আমি খাইছি। ওরে বাবারে, তাই নাকি? তো খাইছিনি যখন, তখন আর কি করার আছে? খাবার জিনিস তো খাইছেন, ফেলে তো আর দেননি। আর ইস স্যার, আপনি কত ভালো। আমি আরও ভাবলাম আপনি কত কি বলবেন এই খাবার খাওয়ার জন্য। আরে ধর, এটা কোনো কথা হলো? আমি খাবারের চাহিদা বুঝি? আমার এমনও দিন গেছে এক মুঠো খাবার না থাকার কারণে না খেয়ে থেকেছি। হ্যাঁ স্যার, আপনার কষ্টের কথাগুলো শুনলেই আমার কলিজা কেঁপে ওঠে। একটা মানুষ এত কষ্ট সহ্য করে কীভাবে হাসি খুশি থাকতে পারে? আকাশ সাহেব, সেই তো প্রকৃতি ভিড় যে জীবন যুদ্ধে হার না মানা সৈনিক। হ্যাঁ স্যার, আপনি একদম সঠিক কথা বলেছেন। তবে আমি যদি কোনোদিন আপনার সাথে প্রতারণা করেছি, সেই মেয়েকে পাই, তো গালের মাঝে সজোরে একটা থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করব কেন করেছিল এমন। আরে ভাই, সেটা আর জিজ্ঞেস করার কি আছে? সেটা না জানা কথা। আমি একটা এতিম ও গরিব ঘরের খ্যাত ছেলে। এভাবে আরো অনেক কথা বলতে বলতে বিমান পৌঁছে যায় বাংলাদেশের উপরে। একটু পরে বিমান ল্যান্ড করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাসেল বিমান থেকে নেমেই দেখতে পায় সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। রাসেলের মনে খুশির বন্যা বয়ে যায়। যে মানুষটাকে দেখলেই সবাই মুখ ঘুরিয়ে নিত, না হয় সমালোচনার কবলে ফেলতো, আর আজ সেই মানুষটাকে ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছে। রাসেল সবার প্রথমে ওর বাবার হাত থেকে ফুল নিয়ে ওর বাবাকে বুকে জড়িয়ে কান্না করে দেয়। কাঁদিস না বাবা, আজকে যে তোর খুশির দিন। বাবা, এটা তো খুশির কান্না। আমি কখনো ভাবিনি যে এমন একটা দিন আমার জীবনেও আসবে। ধন্যবাদ বাবা, তুমি না থাকলে এটা সম্ভব হতো না। বাবা, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করিস না, কারণ আমি শুধু পথ দেখেছি আর তুই সব কিছু হাসিল করেছিস তোর ইচ্ছা শক্তি ও মেধার জোরে। এইভাবে সবার সাথে কথা বলে এয়ারপোর্টের ভিতর থেকে বাইরে এসে সামনের দিকে তাকিয়ে থ হয়ে যায়, কেননা নিধি যে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের কোণে পানি চিকচিক করছে। এটা কোনো দুঃখের কান্না নয়, বরং এটা আপন মানুষকে কাছে পাওয়ায় সুখের কান্না। রাসেল নিধির দিকে তাকিয়ে আছে, এমন সময় আহানা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। ভাইয়া কেমন আছিস? কত কিউট হয়ে গেছিস ভাইয়া। আমি ভালো আছি, তা তুই কেমন আছিস? আর পেতনি একদম নজর দিবা না। তোর ফ্রেন্ডের তো নজর সরছেই না দেখছি। সরবে কিভাবে এত কিউট একটা মানুষ সামনে দাঁড়িয়ে থাকলে? রাসেল আহানার কানের একটা আলতো করে চিমটি কেটে বলে, এই পেতনি বাবা আছে সেটা কি তুই দেখিসনি? আহ ভাইয়া, আব্বু আম্মু সেটা জানে বুঝলে, তাই এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তাই তো ভাবিকে আম্মুই আমার সাথে পাঠিয়ে দিল। ওরে বাবার, এত কিছু আর আমি একটু জানি না ভাবতে তো গান সিনসিন করছে। নিজে একটু দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এদিকে রফিকুল সাহেব একটু সেখান থেকে সরে যায়, আর নিধি দৌড়ে এসে রাসেলকে জড়িয়ে ধরে। রাসেল তো 33,000 বলতে শখ খেলো মনে হয়। সবাই তো তাকে মনে হয় বিনে পয়সায় সিনেমা দেখছে। এই কুত্তি, একটুও লজ্জা কর। দেখছিস সবাই কিভাবে তাকিয়ে আছে। আহানা নিধির কানে কানে উপরে কথাগুলো বলে। নিধি তো আহানার কথা ভীষণ লজ্জা পেয়ে রাসেলের বুকে মুখ গুজে দেয়। এই যে ম্যাডাম, এখনো কিন্তু প্রপোজ করা হয়নি আর তুমি আমার বুকে স্থান নিচ্ছ। হুম, এই বুকটা যে শুধুই আমরা, তা প্রপোজ করো, আমি কি মানা করব নাকি? নিধির বলতে দেরি, কিন্তু আকাশ কোথা থেকে যেন একগুচ্ছ গোলাপ এনে রাসেলের হাতে দেরি করে না দিয়ে। স্যার, ভাবিকে এবার প্রপোজটা করেই ফেলেন। সবাই তাকিয়ে আছে ওদের দিকে, মনে হচ্ছে এখানে কোনো বাংলা সিনেমার শুটিং হচ্ছে। রাসেল আকাশের হাত থেকে ফুলগুলো নিয়ে হাঁটু গেড়ে নিধির সামনে বসে। কখনো ভাবিনি আমার মনে পড়ে থাকা পাথরের স্তর তোমার ভালো দিয়ে কাটিয়ে ভালোবাসার সৃষ্টি করবে।
কখনো ভাবিনি আমার মতো মানুষের জীবনেও তোমার মতো এত সুন্দর মনের কেউ আসবে। আমি ধন্য তোমাকে আমার জীবনে পেয়ে। তবে একটু বাধা আছে, সেটা হলো তুমি যদি থাকো রাজিই ডাকবো আমি আমার বিয়ের কাজে। আই লাভ ইউ নিধি, উইল ইউ ম্যারি মি? এমন প্রপোজ স্টাইল দেখে সবার মনটাই যেন কিছু সময়ের জন্য থমকে যায়। নিধি তো রাসেলের দিকে তাকিয়েই আছে। কখনো ভাবেনি এভাবে এয়ারপোর্টে এসে সারপ্রাইজ হবে। নিধি রাসেলের হাত থেকে ফুলগুলো নিয়ে, আমি কখনো ভাবিনি এইভাবে তুমি আমার জীবনে আসবে, এইভাবে আমাকে সারপ্রাইজ করে ভালোবাসার কথা জানাবে। আমি হচ্ছে তোমায় বড্ড বেশি ভালোবাসি। আই লাভ ইউ কলিজা। ইফ ইউ ওয়ান্ট আই উইল ম্যারি ইউ। রাসেল ও নিধিকে জড়িয়ে ধরে দুজনের মনেই যেন আনন্দের বাতাস বয়ে যাচ্ছে। সাথে আছে উপস্থিত সবার উৎসাহিত করতালি। বাহ ভাইয়া বাহ, তুই তো একদম বাজিমাত করে দিয়েছিস। আমি কখনোই এইভাবে ভালোবাসার কথা বলতে দেখিনি। যাক, তোদের জন্য আমার অদেখা কিছু দেখা হয়ে গেল। তুই তো বাড়ি থেকে প্ল্যান করে এসেছিস যেন এয়ারপোর্টে নিধি আসলেই এমনটা ঘটে। এই চুপ, তাহলে চল ভালোবাসা ফেরত দে। সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস। আরে লক্ষ্মী বোন, আমার রাগ করিস না, আমি তো তোর সাথে মজা করলাম। থাক, তোর আবার এত রাগ দেখাতে হবে না। এখন চল বাড়ি যাওয়া যাক। কুত্তি, তুই ভাইয়াকে পেয়ে আমাকে ভুলে যেতে চাচ্ছিস তাই না? আরে কি কখনো ভুলতে পারি বল? তুই হলি আমার একমাত্র বেস্ট, তার উপরে আমার জনির টুকরা কলিজার আদরের বোন। এভাবে আরো কিছু সময় কথা বলে রাসেল সবাইকে আকাশের সাথে পরিচয় করিয়ে দেয়। স্যার আমি তাহলে আসি, আমাকে আবার ওই ফ্লাইট চট্টগ্রাম যেতে হবে। এতদিন পরে নিজ দেশে আসলে তা বাড়িতে যাবে না, এটা কি হয় নাকি বলেন? আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন। আর স্যার ফের দেখা হবে কিছুদিন পরে। ভাবিকে নিয়ে সুখে থাকবেন। বাই। আকাশ উপরের কথাগুলো বলেই ভিতরে চলে যায়। এদিকে রাসেল সবাইকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে বসে রাসেল এক ধ্যানে জানালা দিয়ে কি একটা দেখতেই ব্যস্ত। এইভাবে বাইরে তাকিয়ে কি দেখো শুনি? এই তো তেমন কিছু না, বাইরে সবকিছু দেখছিলাম। ওই, আমার না খুব ইচ্ছে করছে তোমার সাথে কোথাও ঘুরতে যেতে, একসাথে হাতে হাত রেখে পথ চলতে। বাড়িতেই এখনো গেলাম না, তাহলে তোমাকে নিয়ে ঘুরতে যাব কিভাবে শুনি? এখন কি যেতে বলেছি নাকি? পরে যাব, সেটাই তোমাকে মনে করিয়ে রাখলাম। হয়েছে, এবার থাকো। ওই দেখো পেতনি কিভাবে ফুলতেছে। কি রে, তোর আবার কি হলো? এইভাবে রাগে ফোঁস করছিস কেন? তোদের সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আমাকে রেখেই তোরা ঘুরতে যাওয়ার প্ল্যান করছিস? আরে কুত্তি, আমাদের প্ল্যানে তোর নামটাও আছে বুঝলি। তোকে ছাড়া কি আর আমরা কোথাও যেতে পারি বল? হাজার হলেও 10টা না 5টা না, তুই আমার একমাত্র ননদ। এই তো আমার মিষ্টি ভাবি, এই জন্যই তো তোকে আমার এতটা ভালো লাগে। আমাকে ছাড়া তুই কোথাও যেতে চাস না। এবার থাম, আমরা বাড়ি এসে গেছি। তোরা এত কথা কিভাবে বলতে পারিস আমি বুঝি না। ভাইয়া, কথা বলাটাও একটা আর্ট, যেটা সবাই পারে না বুঝলি। তুই জানিস না, এই গল্পের ভয়েস করার জন্য শামীম ও সোনালিকার কথা বলার স্টাইলে সবার মন কেড়ে নিয়েছে। সেটা জানি। তাদের কথা আর বলিস না, তারা হলো নামকরা ভয়েস আর্টিস্ট। তবে আশিক, মিষ্টি, প্রিয়াঙ্কা, মাফি, জিহাদ, মিলি এরাও কিন্তু কম না। এদের ভয়েসও অনেক সুন্দর, কিন্তু সবাই তো ওই দুজনকেই ভয়েস কুইন অ্যান্ড ভয়েস কিং নাম দিয়েছে। এভাবে কথা বলতে বলতে বাড়ির গেট দিয়ে ঢুকে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। রাজেলের মা দরজার কাছে দাঁড়িয়ে ছিল আগে থেকে। ছেলেকে দেখা মাত্র দৌড়ে এসে জড়িয়ে ধরে। কেমন আছিস বাবা? আর আসতে কোনো অসুবিধা হলো না তো? আমি অনেক ভালো আছি। তা আম্মু, তুমি কেমন আছো? আর এমন শুকিয়ে গেছো কেন? নিশ্চয়ই ঠিক মতো ওই পেতনি তোমার যত্ন নেয়নি, তাই না? ভাইয়া খবরদার, আমাকে পেতনি বলে খেপাস না। যদি খেপে যায় তাহলে কিন্তু তোর নিস্তার নেই আমার হাত থেকে। যা কুতি ভাগ। আম্মু, তুমি এই পেতনিকে বিয়ে দিয়ে দিচ্ছ না কেন বলো তো? আম্মু দেখছো, ভাইয়া আমার সুখকে দেখতে পারতেছে না, তাই আমাকে তাড়িয়ে দেবার কথা বলতেছে। এদিকে এমন ভাই বোনের মিষ্টি ঝগড়া দাঁড়িয়ে থেকে সেই মনোযোগ দিয়ে শুনতেছে নিধি, আর মিঠি হাসতেছে। এই তোরা দুটা কি সব সময় সাপে বেজির মতো লড়াই না করে একটু থামতে পারিস না? আর আহানা, তুই কেমন দেখছিস? রাসেল এতদিন পরে দেশে আসলো, তাও এখনো শুরু করছিস এমন? মায়ের কথা শুনে আহানা ন্যাকা কান্না শুরু করে দেয়।
আম্মু তুমিও ভাইয়াকে পেয়ে আমাকে এখন ভুলে গেছো? যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। আহানা উপরের কথাগুলো বলেই হনহন করে রাগ দেখিয়ে উপরে ওর রুমে চলে যায়। আম্মু দিলে তো ওকে রাগিয়ে, ও আমার সাথে এমন করবে না তো কে করবে বলো? ওই পেতনির সাথে যে আমি এমন না করলে আমার একটু ভালো লাগে না। এতদিন খুব মিস করেছি এই মিষ্টি মিষ্টি দুষ্টমিগুলো। আমি কি বললাম? যা এখন গিয়ে রাগ ভাঙা, তাহলে মহারানী কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলবে। আর নিধি মামুনি দাঁড়িয়ে কেন বসো? আর বলিস না, এই দুইটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। একটু সামলাতে পারি না, সব সময় সাপে বেজির মতো ঝগড়াই করতে থাকে। আম্মু তুমি চিন্তা করো না, আমি আসলেই তোমার শক্তি একটু বেড়ে যাবে, তখন আর এমন করতে পারবে না। হরে মা, তোরে যে আমার ছেলে বউ করে কবে ঘরে আনতে পারমু সেইটাই আল্লাহর ভালো জানে। আম্মু দেখো, এখনই কোনো বিয়ের কথা বলবে না, অনেক দেরি আছে। আর নিধি ম্যাডাম ও ডাক্তার হয়ে বের হোক। আমিও আর তোর বাবা সেইটাই ভেবেছি। কেননা তোর বাবা চাই না যে বিয়ের টেনশনে নিধির স্বপ্ন পূরণে কোনো ক্ষতি হোক। আম্মু তোমরা ভালো কথাই চিন্তা করেছো। তো এখনও কি আমাকে এভাবে না খাইয়ে রাখবে? আমি কতদিন তোমার হাতে খাবার খাই না। এই রে, আমি তো বক বক করতে করতে ভুলেই গিয়েছি তোকে খবর দেবার কথা। আচ্ছা, তুই গিয়ে মহারানীকে রাগ ভাঙিয়ে ফ্রেশ হয়ে সাথে করে নিয়ে আয়, আমি আর বৌমা খাবার রেডি করি। ঠিক আছে আম্মু, তুমি বরং সেটাই করো, এটাই সব থেকে ভালো হবে। আর মহারানীর রাগ ভাঙাতে যে আমার কত কাঠখড়ি পোড়াতে হবে সেটা কে জানে। তোমার মেয়ের যে রাগ রে বাবা, দেখলেই ভয় লাগে। তুই রাগিয়েছিস, এখন তুই বোঝা কত ধানে কত চাল। আম্মু তুমি পেতনিটাকে এভাবে রাগিয়ে দিয়ে আমার উপরে সব দোষ চাপিয়ে আবার মজা নিচ্ছ, তাই না? রাশিদা চৌধুরী কিছু বলতে যাবে ঠিক তার আগেই দরজার ওই পাশ থেকে রফিকুল চৌধুরী মানে রাসেলের বাবা বলে ওঠে। কে কার সাথে এতটা রাগ করলো শুনি, যে রাগ ভাঙাতে এত কিছু করতে হবে? কে আবার রাগ করবে বলো? তোমার আদরের ফাজিল মাইয়া আছে না, এই রাগ করেছে। আর তুই তো জানোই আহানা রাগলে কি হয়। এই রে, তাহলে তো কাম সারছে। এখন রাসেল এসেছে, ওর রাগ যেমনে পারে ভাঙ্গা গা, সেটা গিয়ে আমাদের বুড়া বুড়িকে এত চিন্তা করে হুদাই শরীর খারাপ করতে হবে না। বাবা তুমি একদম ঠিক কথা বলেছো, আমি আছি তো ওই পেতনির রাগ ভাঙানোর জন্য, তাই না? এখন যা গিয়ে মহারানীর রাগ কমিয়ে খেতে নিয়ে আসে। রাসেল আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে রুমে। আর রুমে এসে কাপড় চোপড় পরিবর্তন করে ওয়াশরুমে গিয়ে গোসল করে কাপড় পরে বেরিয়ে আসে। একটু রেডি হয়ে আহানার রুমে চলে আসে। দেখে আহানা বালিশে মুখ গুজে কাঁদছে আর চোখের জল মুছতেছে। ওই আহানা ওট, আমার না অনেক ক্ষুধা লেগেছে, সে কখন খেয়েছি। ক্ষুধা লেগেছে তো জানা, খেয়ে নে। আমার কাছে কি আমি কি হাড়ি নিয়ে বসে আছি নাকি? না ঠিক সেটা না, কতদিন হলো তোর সাথে বসে খাবার খাই না, আজকেও কি খেতে পারবো না? আমি কারো বোন না, তুই চলে যা এখান থেকে। আমি যদি তোর ভাই হতাম তাহলে কি আর এভাবে বলতে পারতি? আমি যখন তোর কিছু হই না তাহলে এখানে থাকবো কেন? তার চেয়ে বরং আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। কোথায় যাবে তুই? শুধু একবার সামনে বাড়িয়ে দেখ, একদম মেরে হাতে পা ধরিয়ে দিব। না রে, আমি তো তোর ভাই না, তাহলে কেন থাকবো? রাসেলের উপরে কথাগুলো বলেই পিছনে ফিরে হাঁটার ভান করলেই আহানা বলে ওঠে। ও যেও না ভাইয়া, আমাকে একা রেখে তুই চলে গেলে আমাকে কে করবে এমন মিষ্টি আদর? যেও না ভাইয়া, হো যেও না ভাইয়া। রাসেল আহানার কথা শুনে মনে মনে বলে, যাক বাবা, তাও কাজ হয়েছে। মনে হচ্ছে মহারানীর রাগ কিছুটা হলেও কমেছে। আচ্ছা যাবো না, এখন চল খেতে, আব্বু অপেক্ষা করতেছে আমাদের জন্য। যাবো না আমি, তুই বেশি করে খা যা, আমার ক্ষুধা নেই। ইস, আমি কারোর জন্য কত সুন্দর ড্রেস আর দামি ব্র্যান্ডের মেকআপ নিয়ে এসেছি, এখন তো সে নিবেই না, তাই ভাবছি কাউকে দিয়ে আসি। রাসেল যেই না মেকআপের কথা বলতেছে তো হলো আহানার রাগ পানি। ওই আমি কি বলেছি যে আমি তোর এত কষ্ট করে আনা জিনিস নিব না? আমার ভাইয়া আমার জন্য জিনিস এনেছে, আর সেটা আমি না নিলে কেমন দেখাই, তাই না? তাহলে এখন চল, এভাবে মুখ ফুলিয়ে বসে না থেকে। ভাইয়া চল, আমারও অনেকটাই ক্ষুধা লেগেছে, যেটা তুই ছাড়া কেউ বোঝে না।
এভাবে আরো কিছু কথা বলে রাসেল আহানাকে সাথে নিয়ে নিচে আসতে থাকে। এদিকে সবাই রাসেল ও আহানাকে সিঁড়িতে নামতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, কেননা এত কম সময়ে আহানার রাগের আগে কখনো ভাঙানো সম্ভব হয়নি। রাসেল ওর বাবা মায়ের সামনে এসে হাতে তুড়ি বাজিয়ে বলে, এই যে আম্মু আব্বু, তোমাদের আবার কি হলো যে এইভাবে আমাদের দিকে তাকিয়ে আছো শুনি? আমি ভাবছি এটা কিভাবে সম্ভব। এই মেয়ের রাগ ভাঙাতে পাক্কা একটা দিন চলে যেত, তবুও মহারানীর রাগ কমতো না। আর এখন একটু সময়ের মাঝেই মহারানীর রাগ জমে পানি। হুম, বুঝলে আম্মু, এটাই হলো ভাইয়ের পাওয়ার আর বোনের প্রতি ভালোবাসা। দোয়া করি আল্লাহ যেন তাদের ভাই বোনের মিষ্টি ভালোবাসা সারা জীবন বেঁচে থাকে। তোদের এই ভাই বোনের মিষ্টি ভালোবাসার উপরে কারো দুষ্ট নজর যেন না লাগে। এভাবে অনেক কথা বলে সবাই একসঙ্গে খাবার জন্য বসে। কিন্তু ঘটনা হলো নিধি ওর শাশুড়ি মা না খেলে খাবে না। তাহলে চলে নিধির কথা শুনে আসি। নিধি মামুনি, তুমিও বসে খেয়ে নাও তো, সেই কখন না জানি খেয়েছো। না আম্মু, আমি তোমার সাথেই খাবো, তোমাকে ছাড়া আমি তো খাবোই না। আরে মামুনি, তোমার তো খেতে একটু লেট হবে, তুই বরং ওদের সাথে খেয়ে নে। না আম্মু, আমি দরকার পড়লে 5 দিন পরে খাবো, তবু তোমার সাথে একসাথে বসে খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, আমি বসতেছি, তুই এখন তো বসে নাকি। নিধি আর কোনো কথা না বাড়িয়ে বসে খাবার পর্বে শরিক হয়। কথা বলা থেকে কিছু সময় বিরতি দিয়ে খাবার পর্ব শেষ করে সবাই সোফায় বসে নানান ধরনের কথা বলতেই যেন ব্যস্ত হয়ে পড়ে। রাসেল ওখানে কি করেছে, কিভাবে দিন কাটিয়েছে, আরো অনেক কিছু। এই সব কিছুর মাঝে রাসেলের মনে পড়ে যায় এখনো কারো গিফটগুলো বুঝিয়ে দেওয়া হয়নি। তাই রাসেল ব্যাগটা বের করে ওরা মা বাবার জন্য জিনিসগুলো আগে দেয়, তারপরে আহানার জন্য নানা জিনিসগুলো দেয়। যেটা পেয়ে আহানা তো সেই খুশি, মনে হচ্ছে খুশির জন্য আহানা আসমান দিয়ে উঠতেছে। এদিকে নিধির মুখটা কালো হয়ে থাকে। এটা ভেবে যে সবার জন্য কিছু না কিছু এনেছে, অথচ তার জন্য কিছুই আনেনি। ঠিক তখনই রাসেল ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে আহানার হাতে ধরিয়ে দেয়। ভাইয়া তুই আমার জন্য চা এনেছিস, সেগুলো তো দিলি আমাকে, তাহলে ভাবির জন্য কিছু না এনে এটাও আবার আমাকে কেন দিচ্ছিস? ওই করতে, ওইটা তোর বেস্টুর জন্য বুঝলি। এগুলো তাড়াতাড়ি দে, ম্যাডামকে দেখছিস মুখটা, ফর্সা মুখটা আমাবস্যার রাতের মতো হয়ে গেছে। নিধির জন্য কিছু এনেছে শুনে সবাই অনেকটা খুশি হয়, আর নিধির তো যেন খুশি ধরছেই না। প্যাকেটটা সবার সামনে জোড়াজড়িতে খুলে নিধি পুরো 1 মিনিট তাকিয়ে থাকে, কেননা নিধির শাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আমার জন্য এত সুন্দর একটা উপহার আনার জন্য, এটা আমার খুব পছন্দ হয়েছে। ভাইয়ারে এত সুন্দর শাড়ি তোর পছন্দ? আমি তো আগে জানতাম তোর পছন্দ খ্যাত মার্কা, তবে আজকে জানলাম তোর পছন্দই বেস্ট। দেখতে হবে তো, সুন্দরী মানুষের জন্য সুন্দর জিনিস বেশি মানায় বুঝলি। ও, তার মানে আমি দেখতে পেতনির মতো, তাই না? তার জন্য মনে হয় তুই আমার জন্য অপছন্দের জিনিস এনেছিস। হা হা হা, পেতনি তোরগুলো তো আরও বেশি সুন্দর, বিশ্বাস না হলে একটু খুলেই দেখ, তাহলে নিজেই বুঝতে পারবি। ভাইয়া তুই হাসলি কেন? সব ভাই তার বোনের থেকে বেশি তার গার্লফ্রেন্ডকে বেশি প্রাধান্য দেয়, সেখানে তুই বলছিস ভাবির থেকে আমার জন্য আনা জিনিসগুলোই বেশি সুন্দর। আহানা, এইসব তুই কি শুরু করেছিস? রাসেল কি তোকে কম ভালোবাসে বল? একটু খুলেই দেখ না কেমন। শুধু নিধি না, উপস্থিত সবারই শাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে। এদিকে আহানার কথা শুনে রাসেল অনেকটাই মনে কষ্ট পায়, কেননা যেখানে রাসেল ওকে এত ভালোবাসে সেখানে এই কথা বললো। মায়ের কথা মতো আহানা প্যাকেটটা খুলে দেখে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস ওর জন্য এনেছে। মানে আহানার কাপড়ের কাছে নিধি কাপড় তুচ্ছ। ওয়াও, এত সুন্দর! ভাইয়া আসলেই তো এগুলো ভাবিরটার থেকেও বেশি সুন্দর। আমি শুধু শুধু তোকে এতগুলো কথা শোনালাম। তুই আমার কলিজার টুকরা বোন, তোর জন্য কি কখনো নিম কিছু আনতে পারি বল? তোদের এই একটাই দোষ। আর সেটা কি জানিস? ভাইয়েরা তার বউ বা গার্লফ্রেন্ডের জন্য কম দামি জিনিস আর বোনদের জন্য যদি বেশি দামি জিনিস আনে, তবু বলবে এই নিজের বউয়ের জন্য এনেছো কত দামি আর আমার জন্য এনেছো মাত্র কয়েক টাকা দিয়ে। যেখানে ভাই সবসময় বোনের জন্য 1000 টাকা দিয়ে কাপড় কিনলে তার বউয়ের জন্য তার থেকে কম দাম দিয়ে কেনার চেষ্টা করে। কিন্তু এটা করে কী লাভ? দিন শেষে তো সেই অপবাদটাই পেতে হয়। সরি ভাইয়া, আসলে আমি এমন করে ভাবিনি, আমাকে ক্ষমা করে দে। কি না কি বলে ফেলছি। না রে, তোর তো কোনো দোষ নেই, দোষ হলো আমি যদি নিধির জন্য না আনতাম তাহলে এই কথাটা শুনতে হতো না।
ভাইয়া এভাবে বলিস না দয়া করে, মনে অনেক কষ্ট হয়, আমি এমনটা বলতে চাইনি। না রে, এটা তুই ঠিকই বলেছিস। কেননা গুরুজনেরা তো আর এমনি এমনি বলেনি যে সত্য কখনো চাপা পড়ে থাকে না, যদিও তার উপরে 1000 টন ওজনের অদৃশ্য পাথর দ্বারা ভাড়া দিয়ে রাখা হয়। ভাইয়া এভাবে প্লিজ বলিস না, আমার আসলেই খুব বড় ভুল হয়ে গেছে, আমি একটুও বুঝতে পারিনি। রাসেল মনের কোনো কষ্টগুলোকে লুকিয়ে রেখে উপরে কথাগুলো বলেই ওর রুমে চলে যায়। পিছে পিছে নিধিও চলে আসে। আহানা, তোর কি ওকে কথাটা বলা ঠিক হয়েছে? তোর আপন ভাই না হওয়া সত্ত্বেও তোকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে, আর তুই এইভাবে ওর মন ভেঙে দিলি। আম্মু বুঝতে পারিনি এমন করে কিছু বলে ফেলবো। তুমি ভাইয়াকে বলো না আমার সাথে রাগ না করতে, ও রাগ করে থাকলে আমার যে একটুও ভালো লাগে না। তুই রাগিয়েছিস, এখন তুই গিয়ে রাগ ভাঙা, বুঝলি? তোদের ভাই বোনের রাগ অভিমানের মাঝে আমি টাইনিক, শোন। রাশিদা চৌধুরী উপরের কথাগুলো বলে রুমে চলে যায়। এদিকে আহানা সোফায় বসে মাথায় হাত দিয়ে ভাবে কি করবে। এদিকে রাসেল রুমে এসে ঠাস করে বিছানায় শুয়ে পড়ে। চোখের কোণে স্পষ্ট পানি চিকচিক করতেছে। এই, তুমি এভাবে শুয়ে পড়লে যে? তুমি বাচ্চা একটা মেয়ের সাথে এভাবে রাগ করবে বলো? অত বুঝতে পারি না এমনটা হবে। নিধি যাও তো প্লিজ, আমার একটু ভালো লাগছে না, একটু একা থাকতে দাও। আচ্ছা, তুমি একটু ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা দাও, তবে কোনো কথা বলিও না, আমার কিন্তু একটু ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, শুধু একটু মাঝে মাঝে তোমার সাথে দুষ্টুমি করব। নিধির এমন কথা শুনে রাসেল আর চুপ করে থাকতে পারে না, ঠাস করে হেসে ওঠে। তুমিও না কেমন, আমি বললাম কথা বলিও না আর তুমি দুষ্টুমি করতে ব্যস্ত হয়ে পড়লে। আমি দুষ্টুমি করলেই তো দোষ হবে নি। আমি করতেই পারি দুষ্টুমি, কিন্তু তুমি একটুও করতে পারবে না। তবে তুমি মুখ বুঝে আমার এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো উপভোগ করতে পারো। ম্যাডাম, এইটা ছাড়া কী বা করার আছে আমার বলেন? কিছু বললেই তো আবার এই ছোট্ট পোলাটাকে ইঞ্জেকশনের ভয় দেখাবেন। রাসেলের কথা শুনে নিধি নিজের হাসি কিছুতেই থামিয়ে রাখতে পারে না, ঠিক করে হেসে দেয়। হ্যাঁ, তুমি এত বড় একটা পোলা কোনো কিছুতেই ভয় পাও না, তাহলে ইঞ্জেকশনে ভয় পাও কেন? তা তো জানি না, তবে ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখলেই আমার মনের মাঝে কেমন করে ওঠে। এত সুন্দর করে কেউ হাসে নাকি? এ, এখন আবার আমার হাসির মাঝে তুমি আবার কি দোষ খুঁজে পেলে? আরে দোষ না, বরং গুণ। তোমার এই মিষ্টি হাসি দেখেই তো আমি 1000 বছর তাকিয়ে থাকতে পারবো। হয়েছে, আর বলতে হবে না। এখন চুপটি করে ঘুমাও তো। নিজে কথা বলতে মানা করে এখন নিজেই কথার বাক্স নিয়ে বসেছে। নিধির কথার জবাবে রাসেল যেই না কিছু বলতে যাবে অমনি দরজার পাশ থেকে একটা ভীতু কণ্ঠে বলে ওঠে। ভাইয়া আমার না খুব কান্না পাচ্ছে এখন, তুই যদি কথা না বলিস তাহলে কিন্তু আমি সত্যি সত্যি কেঁদে দিব। তো কাঁদেক তো একটু দেখি, পেতনি কাঁদলে কেমন দেখা যায়। ভাইয়া তুই একদম পচা, তুইও আমাকে ভালোবাসিস না। ওই, এমন ন্যাকামো বাদ দে তো, এখন কি বলতে এসেছিস সেইটা বল। ভাই আমার না সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে তখন তোর সাথে অমনভাবে কথা বলা, প্লিজ আমাকে ক্ষমা করে দে। ওই, এত করে বলেছে ও, তারপরেও তুমি কিভাবে ওর উপর রাগ করে আছো? ছোট বোন তো একটু এমন করবে, স্বাভাবিক। তাতে এত রাগ আর কি আছে? আরে তুমিও কি পাগল হলে নাকি? আমি রাগ কেন করতে যাব? আমি তো তখন এমনি চলে এসেছি ওখান থেকে। আর ওই পেতনি, আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি বল? আহানা খুশি হয়ে রাসেলকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এই তো আমার লক্ষ্মী ভাইয়া, আসলেই আমি সত্যিই খুব ভাগ্যবতী যে তোর মতো এত সুন্দর মনের ভাই পেয়েছি, যে আমার মায়ের পেটের ভাই না হয়ে ও তার থেকে বেশি ভালোবাসে। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি দিচ্ছি। আনা তেল এনে মালিশ করতে লাগে। এটাই হলো ভাই বোনের ভালোবাসা। যতই ঝগড়া হোক না কেন, আদর যত্ন একটু কমবে না। ভাইয়া আমার না খুব করে জানতে ইচ্ছে করতেছে তোর অতীতে কি কি ছিল। ওই, বলো না গো, আমারও খুব করে জানতে ইচ্ছে করছে। তোমার মনে ভালোবাসার বিষ কিভাবে এসেছিল? বলবো, তবে কেউ কোনো কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমরা কিছুই বলবো না। তাহলে শোন, আমি যখন কলেজে প্রথম ভর্তি হই, তখনই একটা মেয়েকে আমার খুব ভালো লাগতো। বলতে পারিস প্রথম দেখায় ক্রাশ খেয়ে যাই।
প্রথম প্রথম আমাকে দেখতেই পারতো না, মায়ের সাথে অবহেলা করতো। আমি ছিলাম এতিম ও খ্যাত টাইপের ছেলে। এইভাবে অনেক দিন যায়। ধীরে ধীরে ইসরাত ও আমার মাঝে ভালোবাসার সৃষ্টি হয়। চলতে থাকে ভালোবাসার গল্প। কিন্তু তারপরেই আমার জীবনে নেমে আসে কালো অন্ধকার। কেন ভাইয়া? তখন কি কারেন্ট ছিল না যে অন্ধকারে নেমে আসলো? এই জন্যে আমি বলতে চাইছিলাম না। তোদের না বললাম কথার মাঝে বাম হাত ঢুকাবি না? সরি ভাইয়া, আর হবে না, তুই বল না প্লিজ। ইসরাত আমাকে অবহেলা করতে থাকে, যেটা আমার একদম সহ্য হতো না। কিছুই বলতাম না, খুব বেশি ভালোবাসতাম যে, কিন্তু ও আমাকে বোঝেনি। রাসেল এভাবে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। রাসেলের কষ্টের কাহিনী শোনার পরে রাসেল খেয়াল করে নিধি ও আহানার চোখে পানি। কিরে, তোদের আবার চোখে কি হলো? এভাবে কান্না করতেছিস যে? তোমার জীবনে এত কষ্ট ছিল, কই একটা বারের জন্য তো আমার সাথে শেয়ার করনি। খুব করে কষ্ট পেতে, তাই বলতে চাইনি। আমি তো ইসরাতের মতো তোমাকে হারানোর ভয় পাই। পাগল একটা। আমি এই জীবন থাকতে তোমাকে কখনো ভুলবো না। ওই মেয়েরে আমার সামনে পেলে স্যালুট করতাম। নিধির এমন কথা শুনে রাসেল ও আহানা যেন আকাশ থেকে পড়ে। রাসেল অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছো? যেই মেয়ে আমার সাথে এমন করছে, তুমি তাকেই স্যালুট করবে? সে যদি তোমার সাথে এমন না করতো তাহলে কি আল্লাহ তোমাকে আমার কপালে রাখতো বলো? ও এই ব্যাপার। শোনো, আল্লাহ যাকে যার ভাগ্যে লিখে রাখে, যে কোনোভাবেই হোক তাকে তার জীবনের সাথে মিলিয়ে দেয়। সেটা আমি জানি। তবে ওই মেয়েটা সত্যি অনেক বড় ভুল করেছে, তোমার মতো হীরাকে পেয়ে হারিয়ে। এভাবে আরো অনেক সময় কথা বলে নিধি রাসেলকে বলে তার বাসায় চলে যায়, কেননা অনেক সময় হলেই এসেছে। আবার ওর কিছুদিন পরে পরীক্ষা, তাহলে ভাবতেই পারছেন কিভাবে থাকবে। ভাইয়া, ভাবি খুব লক্ষ্মী একটা মেয়ে, তাই না? ইশরাতের মতো এত পচা না। আমি নীতিকে কত করে ইগনোর করেছি, কিন্তু তবুও বারবার আমার কাছে ফিরে এসেছে। আর ইসরাতের কথা আর কী বা বলবো, সেটা আমার ভাবনায় আসে না। মন প্রাণ দিয়ে ওকে ভালোবাসতাম, যেটা বললে হয়তো বুঝবি না। ভাই আমি সব বুঝি। আচ্ছা, তোর এমনিতেই মাথা ব্যথা করতেছে, তাই কথা না বলে চুপটি করে ঘুমিয়ে পড়, দেখবি অনেক ভালো লাগবে। রাসেল আহানার সাথে আর কোনো কথা বলতে পারে না। তার আগেই ঘুমের দেশে পাড়ি যাওয়ায়, কেননা আহানা বিলি কেটে দিচ্ছিল। আর মাথায় বিলি কেটে দিলে রাসেলের আর কিছুই লাগে না। কিছু সময় পরে আহানা চলে যায়। এভাবে কেটে যায় কয়েকটা দিন। আজকেই রাসেলের প্রথম জয়েন, বেলা 8:30, তবু রাসেলের ওঠার কোনো নাম গন্ধই নেই। কত করে বলি নিধিকে ভাবি করে নিয়ে আসো, দেখবে ওর ঘুম ছুটিয়ে সকাল সকাল ওঠার অভ্যাস করবে। আনবো, তবে কিছু সময় যাক, রাসেলও একটু নিজের পায়ে দাঁড়িয়ে উঠুক। কি বলো এটা? তাহলে ভাইয়া কি এখন অন্যের পা দিয়ে হাঁটে নাকি? আরে গাধি, তুই বুঝিস না? তুই বরং গিয়ে রাসেলকে ডেকে ওঠা কেমন? যাচ্ছি। এতে রাগ দেখানোর কি আছে? মনে রেখো, রাগ আমারও কিন্তু আছে। বলে আহানা চলে আসে রাসেলের রুমে। এসেই দেখে কোলবালিশকে জড়িয়ে মনে সুখে ঘুমিয়ে আছে। নবাব যাতে পড়ে পড়ে ঘুমাবে আর আমাকে শুধু ডেকে উঠাতে হবে। ভাইয়া, ওই ভাইয়া, উঠ না। হুম ওই, তুই ও ও বাদ দে, উঠবি নাকি পানি ঢেলে দেবো কোনটা? এই পেতনি, তুই সকাল সকাল এত চিল্লাচিল্লি করছিস কেন? তোর কি খেয়ে দেয়ে কোনো কাম নাই নাকি এটা ছাড়া? তুই তো ঘুম থেকে উঠিস নাই, তার জন্যই আমিও অন্য কাজ করতে পারি না। দরজাল রাশিদা চৌধুরী আমাকে এই কাজেই পাঠায়। সবেমাত্র মনে হয় 5টা বাজে, আর তুই এখনই আমার ঘুমটাকে স্বর্গে পাঠিয়ে দিলি। এখন তো 4টা বাজে, তুই আরও ঘুমা, অফিসে আর যেতে হবে না। আর একটু পরে 9টা বাজবে, বুঝেছিস? রাসেল আহানার কথা শুনে লাফিয়ে উঠে পড়ে আর আহানাকে বলে ওঠে, কি বলিস এইসব? 9টা বাজে আর তুই আমাকে এখন ডাকতেছিস? তুই না কেমন জানি সময়ের কাজ সময় করতে পারিস না। রাসেল উপরের কথাগুলো বলেই দৌড়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে আহানা অবাক হয়ে বলছে, যা বাবা, কত সময় ধরে ডাকাডাকি করতেছে আর উনি বলে কিনা আরও আগে কেন ডাকেনি। হাই রে কপাল আমার। আহানা বিড়বিড় করতে করতে নিচে চলে আসে। রাসেলও ফ্রেশ হয়ে রুমে আসে। মোবাইলটা হাতে নিয়ে নিধির নাম্বারে ছোট্ট করে একটা গুড মর্নিং কলিজা দিকে রেডি হয়ে নিচে চলে আসে। নিচে এসে দেখে টেবিলে সব খাবার সাজানো আর ওর প্লেট নিয়ে বসে আছে। আব্বু, তুমি না খেয়ে এভাবে প্লেট হাতে নিয়ে বসে আছো কেন? তোর জন্যই তো সেই কখন থেকে বসে আছি, কিন্তু বাবা তোর তো আসার কোনো নাম গন্ধই নেই।
ওহ আব্বু আর বলিও না, আমার আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আসলে মনেই ছিল না আজকে আমার জয়েন করতে হবে। হয়েছে, এখন কথা না বলে তাড়াতাড়ি খেতে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। এভাবে আর কথা বলে ওরা বাবা ছেলে খাবার পর্ব শেষ করে রাসেল ওর বাবা মায়ের পায়ে হাত রেখে সালাম করে বুক ভরা দোয়া নিয়ে চলে আসে এয়ারপোর্টে। সব কাজ শেষ করে ওর কেবিনে এসে বসে। ওর বাবা ওকে কাজ নিজেই বুঝে দেয়। বুঝতেই পারেন ছেলে বলে কথা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? রাসেল নিচের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে খাতায় কি যেন একটা করতেই ব্যস্ত ছিল। আকাশের কথা শুনে উপরে তাকিয়ে, ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি। তা মিস্টার আকাশ সাহেব, আপনি কেমন আছেন? হ্যাঁ স্যার, আমি অনেক ভালো আছি। আপনার পরিবারের সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আপনার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ স্যার, সবাই অনেক ভালো আছে। এভাবে একে অন্যের সাথে অনেক কথাবার্তা বলে কাটিয়ে দেয় অফিসের পুরো সময়। অফিস শেষ করে বাসায় ফেরার পথে একটা জায়গায় দেখতে পায় নিধি দাঁড়িয়ে আছে। রাসেল ধীরে ধীরে নিধির সামনে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। নিধি রাসেলকে দেখে অনেকটাই অবাক হয়। আরে তুমি এখানে কিভাবে আসলে? আর রাগ করিও না, আমি এখানে এসেছি বলে। তা ম্যাডাম, তুমি একা একা এখানে কি করতেছো শুনি? আমি এই হাসপাতালে একটা কাজে এসেছিলাম, মানে আমাকে ডাকা হয়েছিল। এখন কাজটা শেষ হয়ে গেছে, গাড়ি নিয়ে আসিনি, আর এখন একটা গাড়িও পাচ্ছি না। ও আচ্ছা, তো আমাকে তো একটাবার ফোন করে সেটা বলতেও পারতে। সেটা তোমাকে বলা হয়নি, একদম ভুল হয়ে গেছে। সরি বাবু, প্লিজ রাগ করে থেকো না। রাসেল যেই না কিছু বলতে যাবে ঠিক তখনই একটা ছেলে মা নীলা এসে বলে ওঠে, ওই জানু, এভাবে কত দাঁড়িয়ে থাকবে? চলো আমরা বরং অন্য জায়গায় গিয়ে ঘুরে আসি। সারাদিন তো এখানে সেখানেই ঘুরে বেড়ালাম। হুম কিন্তু তুমি যে এই ছেলের সাথে কথা বলতেছো, তাই এটা কে শুনি? তুমি কি চিনো? এদিকে সব তো রাসেলের মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে এইসব? নিধি যেই না কিছু বলতে যাবে তার আগেই রাসেল বলে ওঠে, বাহ নিধি বাহ, এই ছিল তাহলে তোমার ইম্পর্টেন্ট কাজ হাসপাতালে? এটা ছিল তোমার মনে? প্লিজ একটাবার আমার কথাটা শোনো। ব্যাস, আর একটা কথা বলবে না। আসলে তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়ে গেছে। আরে তোমার যদি মন নিয়ে এতই ছিনিমিনি খেলার শখ তো খেলতে, কিন্তু আমাকেই কেন বেছে নিলে? নিধির মুখে কোনো কথা নেই, ঠায় দাঁড়িয়ে আছে। ভয়ে নিধি ও নিলয় দুজনে কাঁপছে। রাসেলের চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে। পরিশেষে একটা কথাই বলবো, আমার সাথে যেই নাটকটা করলে সেটা আর কারোর সাথে করিও না। কেননা আমার মতো হয়তো সবাই এতটা কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকতে পারবে না। তবে হ্যাঁ, আমি সেই মানুষগুলোর মতো না যারা ভালোবাসার শত্রু হয়ে সামনে দাঁড়ায়। ভালো থেকো, আল্লাহ হাফেজ। রাসেল চোখের কোণে জমে থাকা পানি মুছতে মুছতে গাড়ি নিয়ে চলে আসে। আজকে খুব করে কাঁদতে ইচ্ছে করতেছে রাসেলের। হে আল্লাহ, তুমি বলতে পারো শুধু বারবার আমার সাথেই এমনটা কেন হয়? পৃথিবীতে কি আমি বাদে তুমি কোনো মানুষকে চোখে দেখো না? নাকি আমার সাথেই তোমার এমনটা করতে বেশি ভালো লাগে? এসব বলতেছে আর নিচের চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলছে। এদিকে রাসেলকে কান্না করা অবস্থায় রাশিদা চৌধুরী দেখে তো পাগল প্রায়। ছেলে কি হয়েছে ভাবতেই অস্থির। বাবা, তোর কি হয়েছে? এইভাবে কান্না করছিস কেন? আমাকে একটু বল কি হয়েছে। না মা, কিছুই হয়নি। আজকে আগের দিনের কথাগুলো খুব করে মনে পড়ছে, তাই একটু চোখে জল। রাশিদা চৌধুরী ছেলের এমন মিথ্যে কথা কিছুতেই বিশ্বাস করতে পারল না। আর কি করেই বা পারবে বলেন? একে তো আইনের বিচারপতির চোখ, দুইয়ে মায়ের চোখ, যেখানে মিথ্যে ধরা পড়বেই। রাসেল, আমাকে মিথ্যে বলে হাসানোর চেষ্টা করিস না। কেমনে তুই আর সামনে মিথ্যে বলতেছিস, আর কিন্তু সত্য মিথ্যে বোঝার বিশেষ ক্ষমতা আছে। রাসেল এবার আর চুপ করে থাকতে পারল না। মায়ের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। মা, বলতে পারো এমনটাই আমার সাথে কেন হয়? দুনিয়ায় কি আর কোনো মানুষ নেই? দেখো বাবা, যে মানুষটাকে আল্লাহ বেশি ভালোবাসে বা পছন্দ করে, শুধু তার সাথেই এমনটা বেশি করে, কারণ তাকে পরীক্ষা করে ধৈর্য ধারণ করার ক্ষমতা পরীক্ষা করেন। মা, আচ্ছা আমার মাথায় একটু বেলি কেটে দাও, খুব করে ঘুমাতে ইচ্ছে করতেছে। রাশিদা চৌধুরীর কথা না বাড়িয়ে নিজের কোলে মাথা নিয়ে হাত বুলাতে থাকে। রাসেল আস্তে আস্তে ঘুমিয়ে যায়।
নেই কোনো দুঃখ, নেই কোনো কষ্ট। ইস, সারা জীবন যদি এভাবে ঘুমিয়ে থাকা যেত তাহলে কষ্ট নামক বস্তু স্পর্শ করতে পারতো না। এদিকে নিধিও কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। কেন কাঁদলো সেটা গোপন থাকলো। আমাকে মনে করিয়ে দিন, আমি পরে সুন্দর করে বলে দিব, কেমন? এখন চলে গল্পের আগের কাহিনী শোনা যাক। নিধি বাড়িতে এসেই রাসেলের ফোনে বারবার মেসেজ সাথে কল একের পর এক দিয়েই যাচ্ছে, কিন্তু রাসেল কোনোটাই ধরছে না, বরং আরো বেশি করে রাগ হচ্ছে। রাসেল রাগকে কন্ট্রোল করতে না পেরে ফোনটাকে একটা আছাড় মারে, কিন্তু কষ্টের বিষয় হলো ফোনের কিছুই হয় না, কেননা ফোনটা খাটের উপরে পড়েছিল। এদিকে কি যে বলো না আম্মু, ভাইয়ার কি হয়েছে সেটা আমি কিভাবে বলবো বলো? সেটাও তো ঠিক, তারপরেও তুমি একটু জানার চেষ্টা দেখো, তোর কাছে হয়তো বলতে পারে ও কি হয়েছে। আমি দেখছি, তুমি কোনো চিন্তা করিও না। আচ্ছা আহানা, রাসেলের কি হয়েছে? সে অফিস থেকে আসার পর থেকেই কেমন যেন কাঁদতেছে, জিজ্ঞেস করলেও কিছু বলতেছে না। আহান উপরে কথাগুলো বলেই সেখান থেকে চলে যায়। এদিকে আহানা রাসেলের রুমে না গিয়ে বরং ওর রুমে চলে যায়। কেন গেল না সেটা পরে জানতে পারবেন। রাসেল মনকে শক্ত করে চোখের পানি মুছে ওয়াশরুম থেকে বেশি পানি দিয়ে গোসল করে নিচে চলে আসে। সেই সোফায় বসে পড়ে। বাবা, তোর কি হয়েছে বলবি তো নাকি? সেই কখন থেকে দেখছি তুই এমন করতেছিস। কিছুই হয়নি মা, আমার কেন জানি আজকে একটু ভালো লাগছে না, সেই জন্য এমন দেখাচ্ছে। মিথ্যা বলিস না তো, তোকে আমি স্পষ্ট কান্না করতে দেখেছি, এখন আমার কাছে মিথ্যে বলছিস তাই না? আরে মা, কি যে বলো না, তখন আসলে আমার চোখে কি যেন গিয়েছিল, বের হচ্ছিল না, তাই চোখ থেকে পানি পড়ছিল। রাশিদা চৌধুরীর ছেলের এমন সুন্দর করে সাজানো মিথ্যে কথাটা বিশ্বাস করে ছেলের জন্য খাবার আনতে চলে যায়। এদিকে রাসেল ভাবে, যাক বাবা, বড় বাচ্চা বেঁচে গেছি, আর একটু হলেই তো আম্মুর সামনে ধরা পড়েই যেতাম। না জানি তখন আম্মু কী বা মনে করতো। রাসেল বসে বসে এইসব চিন্তা ভাবনা করেই যাচ্ছে, আর ওইদিকে রাশিদা চৌধুরী রাসেলের জন্য প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আসে। এসে দেখে রাসেল যেই আগের মতোই কোনো চিন্তায় ডুবে আছে। রাসেল শরীরে একটু ধাক্কা দিতেই এই কে কে? ও মা তুমি? আমি ভাবছি এভাবে কে আমাকে আবার ডাকে। রাসেল, তোর ভাবসাব কিন্তু আমার একদমই ভালো লাগছে না। কি হয়েছে বলতো? সেই কখন থেকে এইভাবে চিন্তামগ্ন হয়ে আছিস? কিছুই হয়নি মা, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। এখন এসব চিন্তা বাদ দিয়ে আমাকে খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা দিচ্ছি, তুই হা কর, আমি নিজ হাতে তোকে খাইয়ে দিচ্ছি। রাসেলের মা সুন্দর করে খাইয়ে দিচ্ছে, আর রাসেল তৃপ্তি সহকারে খাচ্ছে। রাসেল খাওয়া শেষ করে নিজের রুমে এসে ছাদের জ্বলন্ত ফ্যানের দিকে চেয়ে কিছু একটা ভাবছে। এদিকে নিধি আসে রাসেলদের বাড়িতে। ওর মনটা খুব খারাপ। আম্মু, আম্মু তোমার ছেলে কোথায়? দেখছি না যে কোথাও। আর বলিস না মা, সেই অফিস থেকে ফিরেই মন খারাপ করে বসে কি যেন চিন্তা করে, কত করে জিজ্ঞাসা করলাম, কিছুই বলল না। নিধি তো ভালো করে জানে রাসেল কেন এমন করতেছে, তাই আর কিছু বলে সোজা রাসেলের রুমের সামনে এসে ভাবতে দেখতে পায় রাসেল কিছু একটা ভাবছে। এভাবে কি এমন ভাবছো শুনি? রাসেল তো নিধির কথা শুনে এক বস্তা রাগ নিয়ে নিধির দিকে তাকিয়ে চোখ বড় করে, যেটা দেখে নিধি ভয়ে ঢোক চিপতে থাকে। তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। যেটা আমার সাথে করেছো ভালোই করেছো। আমি তোমার সাথে কিছুই করিনি। আমার কথাটা তো একটাবার শোনো প্লিজ। তোর কি কথা শুনবো আমি? নাকি আমাকে কষ্ট দেবার তোর আরও বাকি আছে? যদি বাকি থাকে তাহলে সেটা পূরণ করে আমার চোখের সামনে থেকে দূর হ। রাসেলের কথা শুনে নিজের অজান্তেই নিধির চোখ থেকে পানি গাল বেয়ে টপ টপ করে পড়তে থাকে, যেটা রাসেলের চোখ এড়াতে পারে না। কেন এমন করছো বলো? আমি মানছি আমার ভুল হয়ে গেছে। ভুল বলতেছো? এটাকে হা 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 না হেসে পারলাম না। দোহাই লাগে, আমার সামনে থেকে চলে যাও, না হলে আমি কি করে বসবো নিজেও জানি না। নিধি রাসেলের হাত ধরে সরি বলতে যাবে, অমনি ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয়। নিধি অবাক হয়ে গালে হাত দিয়ে রাসেলের দিকে তাকিয়ে থাকে। দেখো, আমি আর মিথ্যে মায়ায় নিজেকে জড়িয়ে কষ্ট পেতে চাই না। তুই তো সুখের জন্য অন্য মানুষকে বেছে নিয়েছিস, তাহলে সেখানে চলে যা না, আমাকে একটু একা থাকতে দে। নিধি কান্না করতে করতে কিছু বলতে যাবে, অমনি সেখানে ওর মা আর আহানা চলে আসে। ভাইয়া, তুই ভাবিকে এইভাবে মারতে পারিস না। আমি তো মারতে চাইনি, ও মারতে বাধ্য করেছে। তুই জানিস ও কি করেছে?
হুম, আমি সবটা জানি, কারণ ওটাতে ভাবির কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। রাসেল তাহানার কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়লো। কি বলছে এইসব? কি বলতেছিস এইসব? তোর কি মাথা ঠিক আছে নাকি পুরোটাই গেছে? না রে ভাইয়া, আমার মাথা ঠিকই আছে। আসলে তুই ভাবিকে ভুল বুঝেছিস। আসলে কাহিনী হলো, আমি ভাবিকে কি বলেছিলাম তোর সামনে অভিনয় করতে, এটা দেখতে যে তুই আসলেই ভাবিকে কতটা ভালোবাসিস। আর ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড ছিল। ভাবি এটা করতে চায়নি, কিন্তু আমার চোরাচুরিতেই করেছে। আহানার কথা শুনে রাশিদা চৌধুরী ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আহানার গালে। আহানা, তোকে কি এই জন্যই বড় করেছি বল? তুই কি বুঝিস না রাসেল নিধিকে কতটা ভালোবাসে? ও ওকে হারানোর ভয় সব সময় করে। সরি মা, আমি বুঝতে পারিনি ভাইয়া ভাবিকে এতটা বেশি ভালোবাসে। ভাইয়া প্লিজ ভাবিকে আর কিচ্ছু বলিস না, ভাবির কোনো দোষ নেই। আহানা ও রাশিদা চৌধুরী উপরে থাকা বলেই সেখান থেকে চলে যায়। এদিকে রাসেল কতটা ভুল করেছে সেটা বুঝতে পারে, তাই নিধির সামনে বসে কান ধরে বলে। ওই জানো, সরি। নিধি কোনো কথা বলে না, অন্যদিকে মুখ ঘুরে থাকে। পারবে কি করে এতটা রাগ মনে জমা থাকলে? ইস, আমার গালটা ব্যথায় জমে গেছে। রাসেল নিধির গালে একটা কিস দেয়, নিধিকে বুকে জড়িয়ে নেয়। প্লিজ সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি এমনটা। প্লিজ এমনটা আর করো না। তোমাকে হারিয়ে ফেললে হয়তো আমি আর এই পৃথিবীর আলোই দেখতে পারবো না। নিধি রাসেলের দিকে রাগী লোকে তাকিয়ে থাকে। রাসেল নিধির এমন রূপ আগে কখনো দেখেনি, তাই নিধিকে জিজ্ঞেস করে। কি হলো মেরে রানী, এভাবে তাকিয়ে আছো কেন? তুই কি বললি? আমাকে ছাড়া চলে যাবার কথা মুখে আনলেই একেবারে খুন করে ফেলবো। পরে আমি নিজেকে শেষ করে। নিধি ওর পুতু কথাটা শেষ করার আগে রাসেল ওর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। নিধি তো অবাক হয়ে রাসেলের চোখের দিকে তাকিয়ে আছে, যেন রাসেলের চোখে পুরো পৃথিবীটাই আলোয় জগজগ করতেছে। এই কথাটা আর মুখে আনবে না, এই আমি বলে দিলাম। তোমাকে ছাড়া আমি যে অসহায় সেটা কি তুমি বোঝো না? বুঝি তো, আমি যে তোমার পৃথিবী সেটা আমার থেকে কে ভালো বুঝবে বলো? আচ্ছা এখন তুমি ঘুমাও। কেঁদে কেঁদে তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছো। সব দোষ তোমার। তখন যদি আমাকে বলে দিতে তাহলে এমনটা হতোই না। তুমি খুব পচা। আমি তো কত করে বলার চেষ্টা করেছি, কিন্তু একটু বলার সুযোগ পর্যন্ত দাওনি তুমি। সরি সোনা, আমি বুঝতেই পারিনি আমার কলিজাও আমাকে এতটা বেশি ভালোবাসে। হুম, অনেক বেশি ভালোবাসি তোমাকে, যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। এভাবে কথা বলতে বলতে রাসেল যে কখন ঘুমিয়ে গেছে সেটা বলতেই পারবে না। নিধি রাসেলের কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ দিয়ে সেখান থেকে খুশি মনে বাসায় চলে আসে। এইভাবে দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন। এখন নিধি ডাক্তার হয়েছে, রাসেলের জ্বর আসে, বিছানা থেকে উঠতে পারতেছে না। নিধি রাসেলের কাছেই থাকে সারাটা দিন। কি ডাক্তার ম্যাডাম, আজকে হাসপাতালে যাবে না নাকি? তোমাকে রেখে যেতে ইচ্ছে করছে না। তোমাকে এভাবে রেখে আমি কিভাবে যাই বলো? আরে দূর, আমার তো কিছুই হয়নি, একটু জ্বর এসেছে, তাই তুমি এমন করতেছো। তুমি যাও, আমার কিছুই হবে না। না, আমি তোমাকে রেখে কোথাও যাব না। আমি শখের বশে জব করি বুঝলে, আর তোমার থেকে আমার শখটা বেশি বড় না। রাসেলের নিধির কথা শুনে মুগ্ধ হয়ে যায়। রাসেল নিধির কাঁধে ভর দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। একটু পরে জোর করে নিধি রাসেলকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। রাসেল একটু শুয়ে থাকে। বিকালে নিধি হাসপাতাল থেকে যাওয়ার সময় রাসেলের কাছে আসে। কি ব্যাপার মহারাজা, কেমন লাগছে এখন? আর জ্বর কি একটু কমেছে নাকি সেই তেমনই আছে? ডাক্তার ম্যাডামের সেবা পেয়েছি, তাহলে বলো এই জ্বরের সাহস কিভাবে থাকে আমার শরীরে থাকার? ইঞ্জেকশন দেখেই তো ভয় দূরে পালিয়ে যাবে। কিছু বলো না এইসব। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। হাসপাতালে যেতেই চাইলাম না, তুমি জোর করে পাঠালে। আরে আমি এখানে একা রুগী, আর ওখানে অনেক রুগী, তাদেরও তো ডাক্তারের সেবা পাওয়া প্রয়োজন, তাই না? সেটাই তো। আচ্ছা থাকো, ভালো লাগছে না। সারাদিন কত ঝামেলা যে গেল। ওই তোমার উপরে এত ঝামেলা আবার কিভাবে হলো শুনি? সিনিয়র ডাক্তার বলে কথা। আর বলিও না, একটা মেয়ে তার বাবাকে হাসপাতালে নিয়ে এসেছে, অন্য হাসপাতাল থেকে ফিরিয়ে দিয়েছে বলে। ও, এখন কি উনি ঠিক আছে? আর আমি জানি আল্লাহর রহমতে তুমি তার চিকিৎসা করলেই সে ভালো হয়ে উঠবে। সে এখন একটু ভালো আছে, আর মেয়েটা অনেক ভালো। সে কি কান্না আমাকে জড়িয়ে ধরে! মেয়েটার মা তো ঠেকিয়ে রাখতেই পারছিল না। আচ্ছা থাকো, তোমার যেহেতু জ্বর কমেছে তো বিকেলে আমাকে হাসপাতালে নিয়ে যেও, ওই রুগীকে দেখতে যেতে হবে। যথাজ্ঞা মহারানী, আপনার আদেশ এই বান্দা অক্ষরে অক্ষরে পালন করবে। আচ্ছা দেখ মনে কত পালন করো। আমি গেলাম, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও। উপরের কথাটা বলেই নিধি সেখান থেকে চলে যায়।
আর রাসেল উঠে ফ্রেশ হয়ে আগে থেকেই নিধির জন্য রেডি হয়ে বসে থাকে। বিকেলে নিধি ও রাসেল হাসপাতালের জন্য বেরিয়ে পড়বে এমন সময় আমাকে বাসায় একা রেখে তোমরা ঘুরতে যাবা না? এটা তো হবে না। কুত্তি, তোরে তো খোঁজার জন্য গেছিলাম, কিন্তু গিয়ে দেখি তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। এখন কথা বলে সময় নষ্ট না করে চলো যাওয়া যাক। আমি জানি আমাকে আবোল তাবোল বুঝিয়ে না নেওয়ার ধান্দা করবে। পেতনি, তোরে তো কি যে কর্ম। আচ্ছা চল, পরে বাসায় ফিরে দেখা যাবে। এই বলে ওরা বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। কিছু সময় পরে চলেও আসে। নিধি আগে আহানাকে সাথে নিয়ে হাসপাতালে, মানে ওই কেবিনে যায় রাসেলের একটু কাজ আছে বলে। ম্যাডাম, আপনি এসেছেন, দেখেন না আমার বাবা কেমন করতেছে। আমাকে আর আগের মতো ইসরাত বলে ডাকছে না। দেখেন, সে অসুস্থ তাই। আপনি শান্ত হন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এভাবে ভেঙে পড়লে তো আপনার বাবার আরও বেশি কষ্ট হবে। আমি আর কাঁদবো না। আপনি আমার বাবাকে ভালো করে দিন প্লিজ। দেখুন মিস ইসরাত, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেই যাচ্ছি, বাকিটুকু আল্লাহর হাতে। ভাবি, তোমার হয়ে থাকলে চলো। ভাইয়ার মনে হয় কাজ শেষ হয়ে গেছে, হয়তো আমাদের জন্য বাইরে দাঁড়িয়ে আছে। তোমার ভাইয়া তো এখানে আসলেও পারতো, তাই না? বলো। সেটা পারতো, কিন্তু বুঝতেই পারো বড় অফিসার বলে কথা, সবাই এক নামে চেনে। সিনিয়র অফিসার রাসেল, তার এটুকু ইগো তো থাকবেই। সেই পড়ে যাবে। এইদিকে নিধি ওই রুগীর কাছে আসে। রাসেল নামটা শুনে ইসরাতের কলিজায় নাড়া দিয়ে ওঠে। কিছু সময়ের জন্য হারিয়ে যায় যে সে তার বাবাকে নিয়ে হাসপাতালে আছে। ম্যাডাম, আপনার নাম কি বললেন? কেন, আমি তো রাসেল নাম বলেছি। আমার ভাই বিমান বাহিনীর বড় অফিসার, আর এই ডাক্তার ম্যাডামের হবু স্বামী। কিন্তু আপনি রাসেলের নাম শুনে এভাবে রিয়েক্ট করলেন কেন শুনি? নিধির প্রশ্নের জবাবে ইসরাত যেটা বলে সেটা শুনে তো নিজেও আহানা অবাক হয়ে যায়। কেননা ইসরাত বলেছে, আসলে আমি আজকে আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম। তার নামও রাসেল ছিল, কিন্তু সে আমার জীবন থেকে হারিয়ে গেছে দূর অজানে। এখন ওনার মুখ থেকে যখন রাসেল নামটা শুনলাম, তখন ওর কথা খুব করে মনে পড়ে গেল। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু তাকে আপনি এত ভালোবাসা সত্ত্বেও হারিয়ে গেল কেন, সেটাই তো বুঝলাম না। ইসরাত যেই না কিছু বলতে যাবে তার আগেই নিধির ফোনে রাসেল কল দিয়ে যেতে বলে। ফলে আর ইসরাতের কথাগুলো না শোনাই রয়ে যায়। ভাবি, ভাইয়া তো বারবার ফোন করেই যাচ্ছে। চলো না এখন এনার কথা শোনা বাদ দিয়ে, পরে না হয় ভাইয়া রাগে ফায়ার হয়ে যায়। তার চেয়ে বরং এনার কাহিনী তুমি পরে শুনে নিও। তুই ঠিক বলছস। এমনিতেই তোর ভাইয়ের যে রাগ, সেইটা তো তোর বলার অপেক্ষা রাখে না। কথাগুলো বলেই ওরা চলে যায়। আর ইসরাত ওদের চলে যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। এদিকে অন্যদিক থেকে রাফি ও রাইসা ইসরাতের কাছে এসে হাতে তুড়ি দিয়ে বলে, কিরে, কোন রাজ্যে হারিয়ে আছিস শুনি? সেই কখন থেকে শুধু শুধু দেখেই যাচ্ছি, কিন্তু তোর তো সেই দিকে কোনো খেয়ালই নেই। ও, তোরা আসলে আমি ডাক্তার ম্যাডামের চলে যাওয়ার দিকে তাকিয়েছিলাম। জানিস, ডাক্তার ম্যাডাম না অনেক ভালো। এমন মেয়ে যে ছেলের বউ হবে তার কপালটা আসলেই ভালো। তুই দেখি আজকাল মানুষ নিয়ে পিএইচডি করতেছিস দেখছি। যাকে নিয়ে পিএইচডি করার কথা ছিল তখন তো করিসনি, এখন আর এইসব মানুষকে নিয়ে চিন্তা করে কী লাভ? তুমি ঠিক কথা বলছো। না জানি আমার বন্ধুটা কোথায় আছে। আজ কতদিন হলো তার সাথে কোনোভাবেই আমার দেখা বা যোগাযোগ হয়নি। মনটা সারাক্ষণ আর ওর জন্য ছটফট ছটফট করে থাকে। মন করিও না, দেখবা রাসেল ভাইয়া একদিন আমাদের মাঝে ঠিকই ফিরে আসবে চমক নিয়ে। সেটাই যেন হয়। তা আঙ্কেলের কি অবস্থা এখন? আমি শুনেছি এই ডাক্তার ম্যাডাম নাকি অনেক ভালো। এখন একটু বাবা সুস্থ। শুধু কি ভালো নাকি বলো, বলতে পারো নিধি ম্যাডামের ডাক্তার রূপে একজন ফেরেশতা। সেটাই আমি অনেকের কাছ থেকে শুনেছি। এর ব্যাপারে সবাই খুব ভালো কথাই বলেছে। এইভাবে আরো অনেক কথা বলে। রাফি ও রাইসা ইসরাতের বাবা মায়ের সাথে কথা বলে চলে যায়। এদিকে রাসেল ওদের নিয়ে একটা পার্কে ঘুরতে আসে। জানো, দেখো ওই জায়গাটা কত সুন্দর। ইস, মন ছুঁয়ে গেল এত সুন্দর জায়গা দেখে। ভাবি, তুমি ঠিক কথা বলেছ। আসলেই এই জায়গাটা একদম দেখার মতো জায়গা, যেটা বলার অপেক্ষা রাখে না। ভাইয়া যদি আমাদের না নিয়ে আসতো, তাহলে হয়তো এই জায়গাটা দেখতেই পেতাম না। হয়েছে, এত প্রশংসা করতে হবে না। যত সব ঘুরতে আসার বাহানা। আমি মনে হয় কিছুই বুঝি না মনে করেছিস।
ভাইয়া তুই কেমন? আমার সত্যি কথা বলতেছি, তুই তাও এমন করিস? এটা কি ঠিক বল? এভাবে কথা বলতে বলতে ভাই বোনের মাঝে ধরতে গেলে এক পর্যায়ে ঝগড়া বেজেই যায়। তখন নিধি দুজনের মাঝখানে গিয়ে, তোমরা দুজনে কি পাবলিক প্লেসেও এভাবে সাববেজির মতো লড়াই করবে বলো? একটু শান্তিতে থাকতে পারো না? আর আহানা, তুইও না কেমন জানি। ভাইয়া ও পচায়, আর ভাবি তুমিও পচা, একদম ভালো না, শুধু বকা দাও। তুমি দেখলেই ভাইয়া আমার সাথে পা পাড়া দিয়ে ঝগড়া শুরু করেছে। হয়েছে, এবার নেকা কান্না করা বন্ধ কর, না হলে কিন্তু দুটারই একদম ইঞ্জেকশন দিয়ে দেব। ইনজেকশনে তোমার এই ভীতু হবু বর ভয় পায়, আমি কোনো ভয় পাই না, বুঝলে? ওরা এভাবে কথা বলে যাচ্ছে এমন সময় কিছুটা বকাটে এসে ওদের বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে বিরক্ত করতে শুরু করে, যেটার কারণে আহান ও নিধি তো ভয় চুপসে যায়। আর এদিকে রাসেলের তো হাত পা চাবাতে শুরু করে, আর মনের মাঝে 100 কেজি রাগের সৃষ্টি হতে থাকে। নিধি, তোমরা একটু পিছনে গিয়ে সিনেমা দেখার জন্য প্রস্তুত হও কেমন? আমি বরং এদের সাথে একটু ব্যায়াম করে নিই, এমনিতেই হাত পা কেমন কেমন করতেছে। রাসেল উপরে কথাগুলো বললেই নিধি ও আহান পিছনে গিয়ে দাঁড়ায়, আর ওই বকাটের রাসেলকে মারার জন্য আক্রমণ করে। ব্যাস হয়ে গেল রাসেলের সেই লেভেলের রাগ। শুরু হয়ে গেল নায়িকা ও বোনের সম্মান বাঁচানোর ফাইট। একে একে রাসেল সবাইকে সেই মতো দোলাই করে সবাই শেষমেশ ওদের থেকে ক্ষমা চেয়ে দৌড়ে পালিয়ে যায়। ভাইয়া তুই ওদের এভাবে মারলি, আমি তো এক মুহূর্তের জন্য মনে করছি ভাইয়া তুই ওদের এভাবে মারলি, আমি তো এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে আমি কোনো তামিল ছবির শুটিং দেখতেছি। কি যে বলিস না, আসলে আমার হাত পা খুব চুলকাচ্ছিল, তাই ওদের একটু মেরে শরীরটা ঝাঁকিয়ে নিলাম। তুমি কেন ওদের সাথে লাগতে গেলে? ওরা যদি তোমার কিছু করে বসতো তাহলে কি হতো ভেবে দেখেছো? তোমাদের ইজ্জতের থেকে কি আমার কাছে সেটা বড় বলো? আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম নাকি তোমাদের ওদের হাতে লালসার শিকার হতে? রাসেলের কথা শুনে নিধির মনে আরো বেশি ভালো লাগা কাজ করে, রাসেলের প্রতি আরো বেশি সম্মানের সৃষ্টি হয়। হইছে ম্যাডাম, এসব বাদ দিয়ে এখন জলদি জলদি ফুচকা খেয়ে বাসায় চলেন। আর ডাক্তার ম্যাডাম, আপনার তো আবার রাতেও হাসপাতালে আসতে হবে। কি একটা রোগী পেয়েছো যার জন্য তোমাকে শুধু শুধু হসপিটালে দৌড় পাড়তে হয়? তুমি তো বলেছো আগে আল্লাহ পরে ডাক্তার, আর ডাক্তার হয়ে আমার রোগীর সেবা করাটাই তো আমার কর্তব্য, তাই না? তুমি সেটা একদম ঠিক কথা বলেছো। আচ্ছা এখন চলো বাসায় যাওয়া যাক, বাবা মা চিন্তা করবে। কথা বলতে বলতে রাসেল ওদের সাথে নিয়ে বাসায় চলে আসে। সবার সাথে কথা বলে নিধি বাসায় চলে যায়, আর রাসেল ওর রুমে এসে একটু রেস্ট নিতে না নিতেই রাতে নিধি চলে আসে রাসেলের রুমে। ওই, তুমি এখনো যে পড়ে পড়ে ঘুমোচ্ছ? আমার সাথে যে হাসপাতালে যেতে হবে সেটা কি তুমি ভুলে গেছো? না ভুলিনি, তুমি একটু অপেক্ষা করো, আমি এই রেডি হয়ে আসতেছি। মাসো, তোমার জন্য আমি কিন্তু বেশি সময় অপেক্ষা করতে পারবো না, রাগে কিন্তু বোম হয়ে যাব, এই আমি বলে দিলাম। আচ্ছা জান পাখি, তোমার বেশি সময় অপেক্ষা করতে হবে না, মাত্র একটু সময়। নিধি চলে এসে ওর হবু শাশুড়ির সাথে গল্প করতে থাকে। ওহো, আপনাদের তো বলাই হয়নি, রাসেল আর নিধির বিয়ে ওদের দুই পরিবারের সবাই মিলে ঠিক করে রেখেছে। নিধির কথা বলার মাঝেই রাসেল চলে আসে, আর নিধি ও রাসেল ওর মাকে বলে গাড়ি নিয়ে হাসপাতালে চলে আসে। তুমি রোগী দেখে আসো, আমি বরং এখানে বসে একটু কফি খাই কেমন? না না, সেটা হবে না, তুমি আমার সাথেই যাবে, এটা আমার শেষ কথা বলে দিলাম। এখন চলো আমার সাথে। রাসেল আর কি বলবে বলেন? হোম মিনিস্টারের অর্ডার কি আর অমান্য করতে পারে? তাই নিধির সাথে সাথে ইসরাতের বাবার কেবিনে চলে আসে, মানে রোগীর কেবিনে। কিন্তু এসে দেখে ইসরাতের বাবা ও মাও আছে, ইসরাত নেই। তাই কি আর করা, নিধি ওর কাজগুলো করে চলে আসে। রাসেল ইসরাতের বাবা মাকে কখনো দেখেনি, তাই চিনতেও পারলো না। ওই জানো, আঙ্কেলের মেয়ে ইসরাত, মেয়েটা না খুব ভালো, কিন্তু এখন কোথাও হয়তো গেছে, তাই দেখা হলো না। রাসেল তো ইসরাত নামটা শুনে নিধির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাসেলের খুব করে মনে হচ্ছে ইসরাতের কথা হাজার হলেও প্রথম প্রেম বলে কথা, আর গুরুজনেরা ঠিকই বলে গেছে, প্রথম প্রেম কখনো ভোলা যায় না, আর প্রথম প্রেম বেশিরভাগই কষ্ট ছাড়া কিছুই দেয় না। এভাবে কেটে যায় 2 মাস। একদিন রাসেল সোফায় বসে ওর পরনে থাকা শার্টটা খুলে সবার সাথে গল্প করছে। তখনই রাশিদা চৌধুরী উপরে থেকে রাসেলের কাছে এসে বলে, বাবা রাসেল, এই চিহ্ন তোর শরীরে আসলো কিভাবে? ও, এটা আমার ছোটবেলা থেকেই সাথে আছে, তবে এটা কিসের চিহ্ন আমি জানি না। রাসেলের কথা শুনে রাশিদা চৌধুরী রাসেলকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, আর বলতে থাকে, বাবা রাসেল, তুই যে আমার হারিয়ে যাওয়া সন্তান।
মা তুমি কি বলো? ভাইয়া তাহলে আমার হারিয়ে যাওয়া সেই ভাই? হ্যাঁ মা, ও আমার সেই হারিয়ে যাওয়া সন্তান। আর তোর ভাই, ওকে কত জায়গায় খুঁজেছি, আর তার হিসেব নেই। রাসেল তো কথাগুলো শুনেই অবাক। এটা সে কি শুনছে, কিছুই তো বুঝতে পারতেছে না। বাবা জানিস, তোর শরীরের ওইটা কোনো মামুলি চিহ্ন না। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাবা, আমি ঠিকই বলেছি। তুই যখন ছোট তখন আমাদের অনেক শত্রু ছিল, তাই তোর বাবা আমাদের সব সম্পত্তির কাগজপত্র একটা লকারে রাখে, যেইটা একটি নির্দিষ্ট চিহ্ন দ্বারা লক করা হয়েছে, যার আর সেই চিহ্ন তোর শরীরে এঁকে দেওয়া হয়েছিল। রাসেল কিছু বলতে যাবে তার আগেই দরজার কাছ থেকে রফিকুল চৌধুরী বলে ওঠে, তোর মা ঠিকই বলেছে বাবা, এটা সেই চিহ্ন যেটা না থাকার কারণে আজও সে কাগজপত্র আমি বের করতে পারিনি। কি বলো এইসব? সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি বাবা মার কাছ থেকেও তো এতদিন বুঝতে পারিনি। হ্যাঁ বাবা, সব কিছুই ওই উপরওয়ালার খেলা, কখন কি করে কেউ জানে না। এভাবে অনেক কথা হয় ওদের মাঝে। সবার মনেই আনন্দের ছোঁয়া বয়ে যাচ্ছে। রাসেল তো অনেক খুশি, কেউ আর ওকে এতিম বলবে না। কি ব্যাপার, আমার বাবুটার আজকে দেখি বেশিই মন ভালো। মা বাবাকে ফিরে পেয়েছো তার জন্য? আমি আজকে বেশি খুশি, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমিও অনেক খুশি, তবে একটা কথা বলার আছে তোমাকে। যদি তুমি অনুমতি দাও তাহলে বলবো। বলো। তোমার কথা শুনবো না এটা কি করে হয় বলো? ওই যে ইসরাত আছে না, আমার সাথে তো অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। তো আগামীকালকে ওর আংটি বদল হবে, আমাকে তোমাকে সাথে নিয়ে যেতে বলেছে খুব করে। কি বলো? কালকে তো আমার কলিগ আশিকেরও আংটি বদল। এখন দুইজনের অনুষ্ঠানে কিভাবে যেতে পারি? তাহলে তোমার কলিগের অনুষ্ঠানেই যেও, আমি ইসরাতকে না হয় কিছু একটা বলে ম্যানেজ করে নেব। আরে মন খারাপ করিও না তো, আমি তোমার সাথেই যাব। এবার খুশি তো নাকি? নিধি রাসেলকে জড়িয়ে ধরে বলে, আমি অনেক খুশি তুমি আমার কথা রেখেছো। এভাবে ওরা অনেক কথা বলে শপিং থেকে কিছু জিনিস কিনে আনে। পরের দিন বিকেলে আহানা, নিধি ও রাসেল বেরিয়ে পড়ে ইসরাতের বাসার উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো, ইসরাতরা এখন চট্টগ্রামেই থাকে। ওরা ইসরাতের বাসায় চলে আসে। রাসেল সামনের দিকে যেতে নিলেই ঠাস করে একটা ধাক্কা খায়। কি মনে করছেন রাসেল পড়ে গেছে? আরে না, রাসেল তো একটা ছেলের সাথে ধাক্কা খেয়েছে, তাই পড়েনি। আর সেই ছেলেটার কেউ না, সে হলো রাফি। রাসেল রাফিকে দেখেই তো অবাক, চোখের কোণে দুজনেরই পানি চলে আসে। দোস্ত, তুই এখানে কিভাবে? তোকে এত বছর এইভাবে দেখতে পারবো ভাবতে পারিনি। আমি মনে হয় আগে থেকেই ভেবে রেখেছি তোর সাথে এইভাবে দেখা হবে, তাই না? আমি কি জানতাম নাকি তোকে এখানে পাবো? তাহলে তো আরো আগেই চলে আসতাম। তুই মামা আগের মতোই আসিস, একটুও পরিবর্তন হস নাই। তা কেমন আছিস? ভালো আছি। তুই আর রাইসা ভাবি কেমন আছে রে? আমি অনেক ভালো আছি রে। আর রাইসাও অনেক ভালো আছে। আর রাইসাও এখানে আছে। কি বলিস? একসাথে দুইজন একই বাড়িতে? ব্যাপার কি মামা? মামা, আমরা তো বিয়ে করে ফেলেছি, আর তুই এই বাড়িতে এসেছিস। কার বিয়ে অনুষ্ঠান সেটাই তো জানিস না। জানি তো। আমার হবু বউয়ের পরিচিত ইসরাতের বিয়েতে, কিন্তু তাকে এখনো আমি দেখিনি। কি বলছিস? দেখিসনি? আর তুই জানিস সে কে? তাহলে নিজেকে তুই কি সামলাতে পারবি? কেন পারবো না? আর কি এমন ব্যাপার একটু খুলে বলতো। রাফি কিছু বলতে যাবে তার আগে ওখানে নিধি ও আহানা চলে আসে। তুমি এখানে আর আমি সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি, তোমাকে আমার বান্ধবীর দেখার জন্য পাগল হয়ে গেছে। ও বুঝতে পারছি। আর নিধি, এ হলো রাফি, আমার সেই ফ্রেন্ড যার কথা তোমাকে বলেছিলাম। তা ভাইয়া আপনি কেমন আছেন? আর ভাবি কোথায়? আমি অনেক ভালো আছি ভাবি। আর আপনি কেমন আছেন? আপনি মনে হয় আপনার ভাবিকে দেখেছেন ইশরাতের সাথে। ও, তাহলে রাইসা ভাবি আপনাদের দুজনকে অনেক মানিয়েছে। ওই চলো তো ভিতরে যাই। চলো যাই। আমাকে আবার চলে যেতে হবে একটা কাজে। রাসেল, তুই যাইস না ভিতরে, কারণ নিজেকে ধরে রাখতে পারবি না। ভাইয়া আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন তো। বুঝিয়ে বলতো। আমি ভিতরে গেলে কি এমন ক্ষতি হবে শুনি? কারণ ইশরাত আর কেউ না, তুই যাকে নিজের থেকেও বেশি ভালোবাসতি, ইশরাত সেই মেয়ে। রাফির কথা শুনে রাসেল তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। আর নিধি আহানা তো অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলি? সেই বেঈমান মেয়ের বিয়েতেই আল্লাহ আমাকে নিয়ে আসলো। আমি আগে জানলে কখনোই আসতাম না। আমি জানি তুমি কখনোই আসতে না, তাই তো তোমাকে না জানিয়ে আমি তোমাকে এনেছি। কেননা ইসরাত খুব করে বলেছিল যেন
শেষবারের মতো তোমাকে দেখতে পাই। নিধি, তুমিও আমার সাথে এমন করলে? আমি তো সবসময় ভাবতাম তুমি আমার থেকে কিছুই লুকাবে না। ওনার কোনো দোষ নেই, কেননা আমি তাকে খুব করে বলেছিলাম আমি আসলেই অভাগী, যে তোমার মতো কাউকে পেয়েও হারিয়ে ফেলেছি। আপুকে কিছু বলিও না। আপনার মতো মানুষের সাথে কথা বলতে আমার ঘৃণা করে। আপনি একটা বেঈমান। আমি বেইমান, কারণ আমি তোমার পথ চেয়ে দিনের পর দিন চোখের জল ফেলেছি, না ঘুমিয়ে চোখের জলে বালিশ ভিজিয়েছি। তাতে কি? ওই নিধি, চলো, আমি গেলাম। এখানে এক মুহূর্তের জন্য থাকতে চাই না। যাবে তো, কিন্তু আমার বরের সাথে দেখা করে যাও। সে বিমান বাহিনীতে চাকরি করে, সে তোমার মতো এতিম আর ছোট লোক না। দেখেছিস রাফি, আজও সেই এতিম ছেলেটাকে অপমান করতেছে। নিজের বর বিমান বাহিনীর অফিসার, তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমি এতদিন না বুঝে তোমার অপেক্ষায় বসেছিলাম, কিন্তু যখন বুঝলাম বিমান বাহিনীর অফিসারকে রেখে তোমার মতো এতিমের জন্য বসে থাকা বোকামি ছাড়া কিছুই না। ইসরাত, তুমি তাহলে আমার হবু স্বামীকে এভাবে অপমান করার জন্য নিয়ে আসতে বলেছ? আমি অনেক আগেই জানতাম এই ইতিমটাই আপনার হবু স্বামী, তাই তো এভাবে নিয়ে আসতে বলি। ইসরাত কথাগুলো বলেই হো হো করে হাসতে থাকে। আরো কিছু বলতে যাবে, ঠিক তখনই ভেতর থেকে ইসরাতের বর চলে আসে। আরে স্যার, আপনি এখানে কত করে বললাম আমার এখানে আসার জন্য, কিন্তু আপনি তো বারবার মানা করে দিলেন। রাসেলকে স্যার বলতে দেখে ওইখানে উপস্থিত রাসেলের পরিচয় জানা লোক বাদে সবাই অবাক। তোমার মাথা কি গেছে যে ওকে তুমি স্যার বলতেছো? ইসরাতের কথা শুনে আকাশ ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে ওঠে, এই তুমি জানো কাকে কি বলতেছো? উনি আমার স্যার, বিমান বাহিনীর সিনিয়র অফিসার, আর এই শহরের নামকরা ব্যবসায়ীর ছেলে। আকাশের মুখে এই কথা শুনে তো ইসরাত মনে হলো আসমান থেকে পড়লো। কি বলবে ভেবে পাচ্ছে না। মনের কোণে হয়তো এখন একটু অনুশোচনা বোধ কাজ করতেছে। এত বড় বাপের মানুষকে নিজের কাছে পেয়েও হারিয়ে ফেললো। আপনার মাঝে সেই অবহেলা আর অহংকারটা আজও আছে, ভাবতে অবাক লাগে। যাই হোক, আপনার বিবাহিত জীবন সুখের হোক। আমি কখনোই ভাবতে পারিনি আপনি দাওয়াত করে এনে আমার হবু স্বামীকে এইভাবে অপমান করবেন। আগে যদি বুঝতাম আপনার মনটা এত কুৎসিত, তাহলে এখানে কখনোই আসতাম না। নিধির কথা শুনে ইসরাত কি আর বলবে? কিছুই বলার নেই, বলতে লজ্জায় বলার সাহসটুকু পায় না। এদিকে আকাশ তো বলে উঠে, স্যার, আমি আগে জানতাম না ইসরাত সেই কার লাগিনি যে কিনা আপনার মতো মানুষের জীবনটা ভেঙে তছনছ করে দিয়েছে। আমি আগে জানলে ওর মতো ছোট মানের মেয়েকে কখনোই বিয়ে করতাম না। আকাশ সাহেব, এইভাবে বলবেন না। আমার সাথে যা হয়েছে আমি সেই সব নীতির ভালোবাসাই ভুলে গেছি। একটা রিকোয়েস্ট করব, রাখবেন? সবাই রাসেলের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে, কি রিকোয়েস্ট করবে সেটা ভেবে। আপনার কথা মনে রাখবো না এই সাহস আমার হয়নি স্যার। আমি আপনার কথা রাখবো, আপনার শুধু বলেই দেখেন। আপনার ওকে বিয়ে করে সুখের সংসার সাজান, হয়তো আপনার ভালোবাসা পেয়ে নিজেকে শুধরে নিতে পারবে। দেখেছিস যে মানুষটার সাথে এত কিছু করেছিস, আজ সেই তোর জন্য আমার কাছে রিকোয়েস্ট করছে। ইজাদের মুখে কোনো কথা নেই, এক গিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে। রাসেল কথাগুলো বলে সেখান থেকে আহানা ও নিধিকে নিয়ে রাফি ও রাইসাকে বলে বাড়িতে চলে আসে। সরি, আমি ভাবতে পারিনি আমার জন্য তোমাকে এতটা অপমানিত হতে হবে। আর ইসরাতের মন যে এমন একটা কখনো কল্পনাও করিনি। আরে সরি বলার কি আছে? আর এখানে তোমার কোনো দোষ নেই, সবটা আমার কপালে লেখা ছিল। আর ধন্যবাদ তোমাকে। রাসেলের এই অবস্থায় ধন্যবাদ কথাটা শুনে নিধি অনেকটাই অবাক হয়ে যায়। ধন্যবাদ কেন দিচ্ছ শুনি? তুমি আমাকে ওইখানে না নিয়ে গেলে আমার জানে জিগের বন্ধুর সাথে দেখা হতো না। আর ইসরাতের কথা আমি কিছুই মনে করিনি, কেননা এইগুলো আগে অনেক শুনেছি, তাই সহ্য হয়ে গেছে। এভাবে কথা বলতে বলতে ওরা বাসায় চলে আসে। কিছুদিন পরে রাসেল ও নিধির বিয়ে হয়ে যায়। বৌমা, তোমাকে কাজ করতে হবে না, তুমি বরং রাসেলের পাশে বসো, কাজের লোক তো খাবার দিচ্ছি। না মা, আমার ওদের সাথে একটু কাজ করতে ভালোই লাগে। এতে তো ওদের একটু কষ্ট কম হচ্ছে। এমনিতেই তো খুব একটা কাজ করার সময় পাই না। আমার বৌমার কাছ থেকে কিছু শেখো, বুঝলে রাসেলের মা? ও, তার মানে তুমি বলতে চাইছো আমি কোনো কাজ করি না? কি আর কাজ করো? সেই ওই একটা কাজই তো পারো, শুধু নির্দোষ মানুষকে শাস্তি দিয়ে অপরাধীকে খালাস দিতে। চলতে থাকে শ্বশুর শাশুড়ি মিষ্টি ঝগড়া আর সিনেমা দেখার মতো উপভোগ করতে থাকে তিনজন, মানে রাসেল, নিধি ও আহানা। কিছু সময় পরে ঝগড়া শেষ হলে রাসেল ও নিধি রুমে চলে আসে। ওই আব্বু আম্মু তো সেই ঝগড়া করতে পারে। কেন পারবে না বলো? আব্বুর তো অফিসে কোনো কাজ নেই, আর আম্মুর অনেক কাজ করতে হয়।
আদালতে। এইদিকে আব্বু অফিসে ভাবে কিভাবে আম্মুর সাথে ঝগড়া করবে, বাড়ি এসে সেটাই করে। ও, তাহলে তো শ্বশুর আব্বুর কাছ থেকে আমাকে নিখুঁতভাবে ট্রেনিং নিতে হবে। কেন? তোমার সাথে এইভাবে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে। ওরে দুষ্ট, দাঁড়াও, ঝগড়া করা শেখাচ্ছি। এইভাবে ওদের মাঝে দুষ্টুমিষ্টির ঝগড়া চলতেই থাকে। তাই বলে ভালোবাসার কখনো কমতি হয় না। বাড়ির সবাই নিধিকে খুবই ভালোবাসে, আর রাসেল তো নিধিকে ছাড়া পৃথিবীকেই অন্ধকার মনে করে। এইভাবে চলতে থাকে ওদের সুখের সংসার। আপনারা কাউকে ভালোবাসলে তাকে মন থেকে বাসবেন। টাইম পাস করার জন্য অনেক কিছুই আছে, সেগুলো করে সময় কাটাবেন, তবুও পবিত্র ভালোবাসা কেন টাইম পাস করবেন না। হয়তো ছোট্ট একটা ব্রেকআপ শব্দে একজনের মনে আনন্দের বন্যা বয়ে যায়, কিন্তু কখনো ভেবে দেখেছেন যার সাথে ব্রেকআপ করলেন তার মনের অবস্থা কেমন হয়? বেঁচে তো থাকি, কিন্তু জিন্দা লাশ হয়ে বাড়তি কথা বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার এই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।